নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ইতালির দক্ষিণে ভূমধ্য সাগরে 3টি জাহাজ ডুবির ঘটনায় একদিনে 700-রও বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। মার্কিন জোটের বিমান হানা ও তুর্কি সেনার হানায় মৃত্যু হয়েছে 104 জন আইএস জঙ্গির, এমনই দাবি তুরস্কের একটি সংবাদ সংস্থার। বিকাশবাদ আর বিরোধবাদ, আর এই দুইয়ের মধ্যে রয়েছেন জনসাধারণ। তারা জানেন কোনটা ঠিক আর কোনটা ভুল। এনডিএ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। টাটকা চানাচুরের ঝটকা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ইতালির দক্ষিণে ভূমধ্য সাগরে 3টি জাহাজ ডুবির ঘটনায় 700-র বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। এরা বেশিরভাগই অশান্ত লিবিয়া থেকে আশ্রয়ের খোঁজে ইউরোপে আসছিলেন। ইতালির দক্ষিণে ভূমধ্য সাগরে 3টি জাহাজ ডুবির ঘটনায় 700-র বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে শেষ কদিনে। এরা বেশিরভাগই অশান্ত লিবিয়া থেকে আশ্রয়ের খোঁজে ইউরোপে আসছিলেন। ইতালির নৌসেনাও জানিয়েছে 27 তারিখ একটি ডুবন্ত নৌকা থেকে 135 জনকে উদ্ধার করেছে তারা। সমুদ্র থেকে উদ্ধার করেছে 45 জনের দেহ। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জে শরণার্থী বিষয়ক হাই কমিশনার জানিয়েছেন বৃহস্পতিবার সকালে ভূমধ্য সাগরে চোরাচালানকারীদের একটি নৌকাডুবি হয়। ওই নৌকায় চড়ে 670 জনের মতো শরণার্থী ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন। নৌকাটিতে কোনো ইঞ্জিন ছিল না, আরেকটি নৌকা দিয়ে সেটিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এভাবে উত্তাল সমুদ্রে চলতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই ডুবে যায় নৌকাটি। সব মিলিয়ে 104 জনকে বাঁচানো গেলেও 550 জনের এখনও কোনো খোঁজ নেই। 15টি মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। এছাড়া শুক্রবার ভূমধ্য সাগরে আরও একটি জাহাজ ডুবির ঘটনায় বহু মানুষের খোঁজ মিলছে না। 45 জনের দেহ উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মার্কিন জোটের বিমান হানা ও তুর্কি সেনার হানায় মৃত্যু হয়েছে 104 জন আইএস জঙ্গির। তুরস্কের একটি সংবাদ সংস্থার এমনই দাবি। মার্কিন জোটের বিমান হানা ও তুর্কি সেনার হানায় মৃত্যু হয়েছে 104 জন আইএস জঙ্গির। তুরস্কের একটি সংবাদ সংস্থার এমনই দাবি। তবে এই দাবির সত্যতা সম্পূর্ণ যাচাই করা সম্ভব হয়নি। ওই সংবাদ সংস্থার দাবি, শুক্রবার গভীর রাতে হানা দেয় মার্কিন বিমান। তার ঘণ্টা কয়েক আগেই সিরিয়ার রকেট হানায় দক্ষিণ তুরস্কের একটি শহরের 5 জন আহত হয়। মার্কিন বিমান হানায় আইএস সদর দপ্তরের 7টি ভবন গুড়িয়ে গিয়েছে বলেও দাবি ওই সংস্থার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিকাশবাদ আর বিরোধবাদ, আর এই দুইয়ের মধ্যে রয়েছেন জনসাধারণ। তারা জানেন কোনটা ঠিক আর কোনটা ভুল। এনডিএ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাই বললেন। শেষ কদিনে আমরা দুটো জিনিস দেখেছি, বিকাশবাদ আর বিরোধবাদ, আর এই দুইয়ের মধ্যে রয়েছেন জনসাধারণ। তারা জানেন কোনটা ঠিক আর কোনটা ভুল। এনডিএ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেন।
তার কথায় গত 15 দিনে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে মূল্যায়ন করা হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে বিচার করা হয়েছে সেটা ঠিক না ভুল তাতে কোনো অন্যায় নেই। গণতন্ত্রের প্রত্যেকের কাজের মূল্যায়ন করার অধিকার সকলের রয়েছে, কিন্তু কথা হলো হতাশার পরিবেশ তৈরি করার মতো ভুল যেন কখনো না হয়। আগের সরকারের প্রতি সরাসরি আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আগের ইউপিএ সরকার যে দুর্নীতিতে আপাদমস্তক ডুবেছিল তা অস্বীকারের উপায় নেই। সেই পরিস্থিতি থেকে দেশকে বার করার চেষ্টা করছে নতুন সরকার। আগের সরকারের সঙ্গে এখনকার সরকারের সঙ্গে তুলনা করলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যাবে। সাধারণ মানুষ বর্তমান সরকারকে বিপুল জনাদেশ দিয়ে ক্ষমতায় এনেছে, তাদের বিশ্বাসের মর্যাদা রাখা এই সরকারের কর্তব্য। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, রান্নার গ্যাসের ভর্তুকির ক্ষেত্রে তারা দেখেছেন কিভাবে আগের সরকার পুরো ব্যবস্থায় জল মিশিয়ে রেখেছিল, কত লোককে অকারণে কিভাবে বেআইনি সুবিধে পাইয়ে দিয়েছিল তারা। একই ঘটনা ঘটেছে কেরোসিন ও রেশন কার্ডের ক্ষেত্রেও। তার কথায় গোটা একটা দেশের স্বপ্নকে ধ্বংস করার পক্ষে শুধু দুর্নীতিই যথেষ্ট। আর এই দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এখনো পর্যন্ত ৩৬,০০০ কোটি টাকারও বেশি অকারণে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে সরকার। ওই টাকা যাদের পকেটে ঢুকত তারা তাকে স্বাভাবিকভাবেই গালাগালি দিচ্ছে, এতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু তার সরকার গরিবের সরকার, গরিব মানুষের এক পয়সাও যাতে নয়ছয় না হয় তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, আগামী ৩ বছরে 5 কোটি রান্নাঘরে এলপিজি সংযোগ পৌঁছে দেবে তার সরকার। তবে সবকিছুর আগে মানুষের উপর বিশ্বাস না হারানোর উপর জোর দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকম জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি টমটম সাথে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। বড় ধাক্কা খেল জম্মু কাশ্মীরের সক্রিয় জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন। এদিন নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছে ওই জঙ্গি গোষ্ঠীর ঘনিষ্ঠ তারিক পণ্ডিত। বড় ধাক্কা খেল জম্মু কাশ্মীরে সক্রিয় জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন। এদিন নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছে ওই জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতা বোরহান ওয়ানির ঘনিষ্ঠ সঙ্গী তারিক পণ্ডিত। কাশ্মীরের জঙ্গি সন্ত্রাসের মানচিত্রে সম্প্রতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বোরহান ওয়ানি। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের পোশাকে রাইফেল নিয়ে তার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, ফলে যুবকদের মধ্যে নতুনভাবে জনপ্রিয় হচ্ছে হিজবুল। গোয়েন্দারা জানিয়েছেন 2015 সালে দক্ষিণ কাশ্মীরের অন্তত 30 জন যুবক ওই সংগঠনে যোগ দিয়েছে, ফলে ফের গুরুত্বপূর্ণ হয়ে ওঠার স্বপ্ন দেখছে লস্কর বা জয়েসি মোহাম্মদের মতো পাক জঙ্গি সংগঠনগুলির চাপে কোণঠাসা হিজবুল। তাছাড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআইও এখন পাক জঙ্গিদের বদলে কাশ্মীরি জঙ্গিদেরই ব্যবহার করতে বেশি আগ্রহী বলে মনে করেন গোয়েন্দারা, কারণ তাতে পাক মদতের বিষয়টি অনেকটাই এড়িয়ে যাওয়া যায়। বোরহান ওয়ানির সঙ্গে কিছু ছবিতে দেখা গিয়েছে তারিক পণ্ডিতকে। তার মাথার দাম 3 লক্ষ টাকা ঘোষণা করেছিল সরকার। সেনা মুখপাত্র জানিয়েছেন, পুলওয়ামার নেওয়া পিংলানা সড়কে এক হিজবুল জঙ্গির গতিবিধির খবর পান গোয়েন্দারা। সেখানেই রাষ্ট্রীয়
রাইফেলসের হাতে ধরা পড়ে তারিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কুলুবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে মতিনগর পঞ্চায়েত হল ঘরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন যুব ক্রীড়া ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। শিবিরে 40 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত দিলেন 40 জন যুবক যুবতী রবিবার সোনামুড়ার মতিনগর পঞ্চায়েত হল ঘরে। উদ্যোক্তা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কুলুবাড়ি অঞ্চল কমিটি। এদিন সকাল 10:30টায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে হয় এক অনুষ্ঠানও। মতিনগর পঞ্চায়েত মাঠে শুরু হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় রক্তদান শিবিরের। যুব ক্রীড়া ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তারপর মতিনগর বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। উদ্বোধনী ভাষণে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, রক্তদান জীবনদান, এই দানের কোনো বিকল্প নেই। পৃথিবীতে যত রকমের দান আছে সবগুলোর মধ্যে রক্তদান মহৎ দান। রক্তদান জীবনদান, এই দানের কোনো বিকল্প নেই। পৃথিবীতে যত রকমের দান আছে সবচেয়ে সেরা দান হলো রক্তদান। কারণ রক্তদানে যে উপকার আপনি মানুষের করতে পারেন অন্য কোনো দানের মাধ্যমে সেই পরিমাণ উপকার করা সম্ভব নয়। হয়তো যাদের টাকা পয়সা আছে লক্ষ কোটি টাকা দান করতে পারেন, কিন্তু রক্তদানে মানুষের জীবন দান হয়। তো টাকার বিনিময়ে যত টাকাই হোক না কেন জীবন ফিরিয়ে দিতে পারে। সেদিক থেকেই সবচাইতে সেরা দান হলো রক্তদান। এরকম একটা মহতী দানে অংশগ্রহণ যদি কেউ করতে পারে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার জীবনটাই ধন্য। কারণ আপনার এই কয়েক ফোঁটা রক্তে একটা মুমূর্ষ রোগী বা মানুষের জীবনটা ফিরে যেতে পারে। অন্য কোনো ভাবে আপনি মানুষের জীবন ফিরিয়ে দিতে পারবেন। সুতরাং এরকম মহৎ দানে 18 থেকে 65 বছরের মধ্যে যে সমস্ত সুস্থ মানুষ আছেন তারা সকলেই বছরে 1-2 বার রক্তদানে অংশগ্রহণ করতে পারেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক। এই রক্তদান শিবির প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ডিওয়াইএফআই বা আরও অন্যান্য গণসংগঠনগুলো রক্তদান শিবির করছে। এই দানের ফলে রাজ্যের প্রায় 90% রক্তই আসছে বিনে পয়সায়। সারা রাজ্যেই এই রক্তদান শিবির সেখানে সংগঠিত করছে এবং আমাদের এই রাজ্যের আরো বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলি এবং বিভিন্ন সংস্থা থেকে সেখানে এই রক্তদানের বিভিন্ন কর্মসূচি তারা নিয়েছেন। এতেই আজকে সারা রাজ্যের মধ্যে আমি ঠিক পরিসংখ্যানটা সেইভাবে না বলতে পারলেও আমার ধারণা যেটা 90 থেকে। অতিথিরা রক্তদান শিবির ঘুরে রক্তদাতাদের সাথে কথাও বলেন। তাছাড়া উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য শোভা মিয়া, অঞ্চল সম্পাদক প্রিয়তম রুদ্রপাল, সংগঠনের বিভাগীয় সম্পাদক নিত্যানন্দ বর্মন, কুলুবাড়ি অঞ্চলের সভাপতি কবির হোসেন, সম্পাদক জয়দেব ভাওয়াল ও হুমায়ুন মিয়া সহ অনেকে। রক্তদানকে ঘিরে সব অংশের লোকের মধ্যে দেখা যায় উৎসাহ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একসঙ্গে রেকর্ড সংখ্যক 22টি উপগ্রহকে মহাকাশে পাঠাতে চলেছে ভারত। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে এই তথ্য জানানো হয়েছে। একসঙ্গে রেকর্ড সংখ্যক 22টি উপগ্রহকে মহাকাশে পাঠাতে চলেছে ভারত। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে এই তথ্য জানানো হয়েছে। ইসরোর চেয়ারম্যান কিরণ কুমার জানান, জুনের শেষ দিকে একটি কার্টোগ্রাফিক উপগ্রহ সমেত একযোগে 22টি উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে। চলতি মাসে পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের পর এটাই সবচেয়ে বড় পরীক্ষা। তিনি জানিয়েছেন, উপগ্রহগুলির মধ্যে 3টি ভারতীয় এবং বাকিগুলি বিদেশি। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অধিকর্তা কে শিরন জানিয়েছেন, এই বিশাল উৎক্ষেপণের জন্য ইসরোর সবচেয়ে নির্ভরযোগ্য মহাকাশযান পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ব্যবহৃত হবে। তিনি আরও জানান, বিদেশি উপগ্রহগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইন্দোনেশিয়া এবং জার্মানির। প্রসঙ্গত 2008 সালে একসঙ্গে 10টি উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছিল ইসরো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক সূচনা করেন মৎস্য সমবায় ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া।
তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। সোসাইটির হলঘরে আয়োজিত বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক সূচনা করেন মৎস্য সমবায় ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। সবাই মন্ত্রী ছাড়াও আলোচনা রাখেন জেলা সভাধিপতি শাইনী সরকার, বিধায়িকা গৌরী দাস, পুর পরিষদের চেয়ারম্যান সজল দে, সমাজসেবী হেমন্ত জমাতিয়া সহ আরও অনেকে। 2016-17 অর্থবর্ষের বাজেট পেশ ও অনুমোদন, সোসাইটির উন্নতিকল্পে নতুন প্রস্তাব পেশ ও অনুমোদন, সভ্যভুক্তির চূড়ান্ত তালিকার অনুমোদন গৃহীত হয়। এদিন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সোসাইটির তরফে 10,000 টাকা চেক তুলে দেওয়া হয়। প্রাইমারি মার্কেটিং এই উদ্যোগটা একটা নতুন নিয়ে আমরা করেছি, শুধু তাই না, এটার সঙ্গে জড়িয়ে আছে সারা ত্রিপুরার প্রাইমারি মার্কেটিং। আমাদের সারা ত্রিপুরার মধ্যে আছে কিন্তু 14টা প্রাইমারি মার্কেটিং এর মধ্যে একটা পিছিয়ে আছে একটা মাত্র সাবগ্রুপ, বাকিগুলো মোটামুটি। এখন আবার শুনছি এই বছরটা নাকি আবার পিছিয়ে গেল প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি। আমরা এটা তথ্য নেব, এটা কেন এমনটা হওয়ার কথা না, কারণ সারা ত্রিপুরার মধ্যে প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি যে খোয়ায়, অথচ তারা পেট্রোল পাম্প চালা। ত্রিপুরার মধ্যে 2টা প্রাইমারি মার্কেটিং আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গরু চোরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীরা সোনামুড়া থানা বাবুদের শীত ঘুম ভাঙতে অবশেষে সোনামুড়া বিলোনিয়া সড়ক অবরোধে বসে। দীর্ঘ প্রায় 2 ঘন্টা পর ডিসিএম এবং সোনামুড়া থানার ওসির আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে এলাকাবাসী। গরু চোরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। 1 মাসে 10 থেকে 12টি গরু উধাও। শীত ঘুমে সোনামুড়া থানার পুলিশ বাবুরা। সোনামুড়া থানা বাবুদের শীত ঘুম ভাঙতে রাস্তায় নামতে হলো এলাকাবাসীদের। জানা যায় গত 1 মাসে সোনামুড়া থানাধীন মধ্য শান্তিনগর এলাকায় শ্যামল পাল, আবুল কাশেম, দীনেশ পাল এবং চিন্ময় পালদের 10 থেকে 12টি গরু নিয়ে যায় চোরেরা। শনিবার দুপুরে সুভাষ পালের 3টি গরু নিয়ে যায় চোরের দল। রীতিমতো সোনামুড়া থানায় জানানো হয়, কিন্তু আজ অবধি পুলিশ কোনো চোর বা চুরি যাওয়া একটি গরু উদ্ধার করতে পারেনি। ফলে রবিবার বাধ্য হয়ে এলাকাবাসীরা সোনামুড়া বিলোনিয়া সড়ক অবরোধ করে রাখে দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবৎ। খবর পেয়ে ছুটে আসেন ডিসিএম পৃথ্বীরাজ দেবনাথ, সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা সহ বিশাল পুলিশ বাহিনী। পরে ডিসিএম এবং ওসি এলাকাবাসীদের আশ্বাস দেন 24 ঘন্টার মধ্যে চোর এবং গরুগুলি উদ্ধার করে আনা হবে। এরপর মুক্ত হয় অবরোধ। আজকে আমি এখানে এসে দেখতে পাই যে এখানকার একটা বড় অংশের স্থানীয় মানুষ রাস্তায় বসেছে। তাদের কাছে আমি জানতে পারলাম যে এখানে একটা গরু চোরদের চক্র সক্রিয় হয়েছে, কারণ গত 25 তারিখও 2টো গরু চুরি হয়, গতকালকে একটা গরু চুরি হয়, 1 মাস আগেও হয়। এছাড়াও ছিচকে চোরের উপদ্রব বেড়ে গেছে। তো এরকম একটা অবস্থায় সম্ভবত আমাদের দৃষ্টি আকর্ষণের জন্যই ওনারা বসেছিলেন। তো সেই মতো পুলিশকে বলা হয়েছে, এখানে সোনামুড়া থানার ওসি উপস্থিত আছে, যে প্রত্যেকটা কেস যাতে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করাগুলি, যারা নাকি এই অপরাধগুলি করছে, যারা নাকি এখানে সক্রিয় আছে, তারা যাতে ধরা পড়ে এবং কোনো অসুবিধা হলে তারা যাতে আমাদের ওপর অন্তত এইটুকু আস্থা রাখে যে আমরা এই ব্যাপারটা দেখছি এবং এখানে পুলিশের কাজটাই প্রধান এবং তারা নিশ্চয়ই চেষ্টা করবেন। কারণ এখানে অন্তত এইটুকু আমরা বুঝতে পেরেছি যে এখানে একটা চোর চক্র সক্রিয় আছে এবং তাদেরকে ধরা অতি সত্বর আমাদের দরকার, এইটুকুই আমি। এদিকে এলাকাবাসীরা স্পষ্ট জানিয়ে দেন 24 ঘন্টার মধ্যে যদি তাদের দেওয়া আশ্বাস পূরণ না হয় তাহলে তারা আবারও রাস্তা অবরোধে নামবে। আচ্ছা, আমাদের গরু স্যার গত মাসের 28 তারিখ 2টা গরু চুরি হয়েছে, থানা তো জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়েছে না। কিন্তু গতকালকে যখন দুপুর 12টার সময় বৃষ্টিটা ছিল, ওই সময় আবার 3টে গরু গায়েব হয়ে গেছে। তখন আমরা থানাতে জানানো হয়েছে, কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, এখন গরুটোর সব অবাধ বাণিজ্য চলতেছে, কোনো প্রশাসনের কোনো হেলদুল নাই, কিছু নাই। এখন আমরা অসহায় অবস্থা। রাস্তা অবরোধ চলছে 45 মিনিটের মতো, 9টাতে চলছে, 9টাতে 10:30 পর্যন্ত চলছে। ধরতে পারি এবং ডিআই গাড়ি যাতে আমরা ধরতে পারি এবং যাতে ভবিষ্যতে চুরি না হয়, আমরা যাতে গরুটি যাতে সুন্দরভাবে চলাতে পারি, এটা আমরা চাই। কোনো না কোনো বাড়ি থেকে গরু দিনের বেলা চুরি হয়ে যাচ্ছে, ডিআই গাড়িতে অবৈধভাবে গরু পাচার হচ্ছে, সেখানে প্রশাসন কোনো কর্ণপাত করছে না এবং প্রশাসন সোনামুড়া পিএসএ যখন এফআইআর করা হয় তাকে প্রতিলিপি পর্যন্ত হচ্ছে না। কালকে আমাদের এই মধ্য শান্তিনগর 6 নম্বর ওয়ার্ডের সুভাষ পাল পিতা আশুতোষ পাল, ওনার 3টি গরু দিনের বেলা একটা সময় নিয়ে যায়। থানাতে ফোন করার পরও এই সোনামুড়া পিএস থেকে প্রায় 2 ঘন্টা পর এখানে তদন্ত করতে আসে, সেখান থেকে আশ্বাস দিয়ে যায় যে আমরা
এই সঠিক তদন্ত করে চুরকে পাকড়াও করে এবং গরু উদ্ধার করে দেব আগামীকাল 9টার মধ্যে। কিন্তু সেই সঠিক তদন্তের কোনো খোঁজখবর না পেয়ে আমাদের এলাকাবাসী সমস্ত রাস্তা অবরোধ করে থাকে 2 ঘন্টা পর্যন্ত। এখানে এই মহকুমা শাসক এসে প্রতিশ্রুতি দিয়ে যায় সঠিক তদন্ত করে ওই চুরগুলিকে ধরা হবে এবং গরুগুলি উদ্ধার করে তাদের ক্ষতিপূরণ প্রশাসনের কাছ থেকে উদ্ধার করে তাদেরকে দেওয়া হবে। এবং আমাদের পাশাপাশি মনারচক পঞ্চায়েতের শ্যামলপাল এদিন 2 ঘন্টার সোনামুড়া বিলোনিয়া রাস্তা অবরোধের ফলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ পথচারীদের। এখন এটাই দেখার ডিসিএম এবং ওসির দেওয়া আশ্বাস কতটা পূরণ হয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। কঙ্গোর এক বাসিন্দাকে পিটিয়ে মারা নিয়ে এখনো অস্বস্তিতে কেন্দ্র। এরই মধ্যে সেই দিল্লিতেই আক্রান্ত আরও 6 আফ্রিকান নাগরিক। ঘটনার নিন্দা করে দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কঙ্গোর এক বাসিন্দাকে পিটিয়ে মারা নিয়ে এখনও অস্বস্তিতে কেন্দ্র। এরই মধ্যে সেই দিল্লিতেই আক্রান্ত আরও 6 আফ্রিকান নাগরিক। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিল্লির মেহরলি এলাকায় 3টি আলাদা ঘটনায় আহত হন এই 6 জন। এদের মধ্যে 2 জনকে মারা হয় ক্রিকেট ব্যাট দিয়ে। পুলিশ যদিও বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবি করেছে, তাদের মতে এর সঙ্গে বর্ণবিদ্বেষের কোনো সম্পর্ক নেই। ঘটনায় যুক্ত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে তারা। দিল্লির মেহরলি এলাকায় 300-র মতো আফ্রিকান নাগরিকের বাস। অভিযোগকারী 6 জনও থাকেন সেখানেই। এদের মধ্যে 2 জন মহিলা, 1 জন এসেছেন ওগান্ডা থেকে, অন্যজন দক্ষিণ আফ্রিকা থেকে। বাকিদের মধ্যে অন্তত 2 জন নাইজেরিয়ার নাগরিক। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে জোরে বাজনা বাজানো নিয়ে স্থানীয়দের সঙ্গে ওই আফ্রিকানদের বচসা হয়। তারপরই 2টি হামলা ঘটে। আগে থেকে ছক কষে কিছু ঘটেনি বলে দাবি করেছে তারা। এ ব্যাপারে পুলিশের 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। उस तरह का नहीं है, कोई ऑर्गेनाइज्ड अटैक नहीं है, ये अलग अलग इंसिडेंट्स हैं जहां पे लोकल्स उनका डिफरेंट इंसिडेंट्स में उनका थोड़ा उनसे झगड़ा हुआ। ये बताया जा रहा है कि उनके ऊपर होना ऑर्गेनाइज्ड अटैक वो बैट से और डंडे से, ऐसा कहीं कुछ नहीं। अगर ऐसा होता तो उनके इंजरीज होता। इसमें सिर्फ एक है जो लॉकी हैं, जो नाइजीरियन नेशनल हैं, जिनको थोड़ा नाक पे चोट आया है। বিষয়টি নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এ ব্যাপারে দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন তিনি। আফ্রিকান নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের সঙ্গে। অপরাধীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বারবার এমন হামলার বিরোধিতায় আফ্রিকান ছাত্রছাত্রীরা মঙ্গলবার দিল্লিতে একটি প্রতিবাদ মিছিল বার করার পরিকল্পনা করেছেন। তাদের সঙ্গে কথা বলার জন্য সুষমা স্বরাজ নির্দেশ দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং ও সচিব অমর সিংকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবারের সকাল দেখালো দ্রুতগতির গাড়ির মারণ খেলা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক প্রাতঃভ্রমণকারীর এবং আহত হন 1 জন। ঘটনা উদয়পুরের ব্রাহ্মণবাড়ি এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক প্রাতঃভ্রমণকারীর, আহত হয়েছেন 1 জন। ঘটনা উদয়পুরের ব্রাহ্মণবাড়ি এলাকায়। শনিবারের সকাল দেখালো দ্রুতগতির গাড়ির মারণ খেলা। মৃত ব্যক্তির নাম অজিত মজুমদার, বয়স 58। উদয়পুর ডাকবাংলা রোডে তার বাড়ি। অজিত মজুমদারের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিদিনকার মতো শনিবারও প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বের হয় অজিত মজুমদার ও রতন চন্দ। উভয়েই প্রাতঃভ্রমণ শেষ করে ফিরছিলেন বাড়ির দিকে। তখন প্রায় ভোর 5:30। ব্রাহ্মণবাড়ির সিএনজি স্টেশন সংলগ্ন জাতীয় সড়ক ধরে যখন বাড়ি ফেরার পথে তখনই হঠাৎ পেছন থেকে মাছ বোঝাই একটি বুলেরো গাড়ি সজোরে ধাক্কা মারে 2 জনকে। তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ডাকবাংলো রোডের ছোট ব্যবসায়ী অজিত মজুমদারের। আর সামান্য আহত হন শিক্ষক রতনচন্দ। চোখের পলকেই পালিয়ে যায় বুলেরো গাড়ি। তখন রাস্তাতে ছিলেন আরও অনেক প্রাতঃভ্রমণকারী। সকলেই হতচকিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনী ও পুলিশ। 2 জনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা অজিত মজুমদারকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে রতনচন্দকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অজিত মজুমদার আজকে প্রায় 12 বছর সকালবেলা মর্নিং ওয়াক করি। আজকেও প্রতিদিনের মতো আমাদের গন্তব্যস্থল একদম মাতাবাড়িকে মাকে নমস্কার করে ওই বাবা লোকনাথের আশ্রমকে নমস্কার করিয়া আমরা আবার ফিরি আর কি উদয়পুর। আমাদের 2 জনের বাড়ি উদয়পুর ডাকবাংলাতে। উনি একটা চা দোকান আর আমি তো শিক্ষকতার কাজে নিযুক্ত। আমরা সিএনজি স্টেশনের কাছে যখন আসলাম, উদয়পুর ব্রহ্মাবাড়ি স্থিত সিএনজি স্টেশনের কাছে যখন আসলাম, তখন সেখানে দেখলাম ঘড়িতে 5টা। আমাদের সাথে মোবাইল আছে, মোবাইলে 5টা বাজে।
আমরা প্রতিদিন কথাবার্তা বলতে বলতে যেই মাত্র সিএনজি স্টেশনটা পার হয়ে আইছি, মা ইঞ্জিনিয়ারিং কনসার্নটা পারিয়া বাম দিকে ঘেসে কার্পেটিংয়ের থেকে আমরা আরও অনেক বাম দিকে ঘেসে আমরা আইএস অভিমুখের দিকে আসতেছি, তখন একটা আচমকা বেপরোয়া গতিতে একটা মাছের ক্যান্টার গাড়ি প্রচণ্ড তীব্র বেগে এসে আমাদেরকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে এরপর আর কিছুই বলতে পারবো না। স্থানীয় লোকজনরা এসে তারা ফায়ার ব্রিগেড দিয়ে আমাদেরকে নেয়। ফায়ার ব্রিগেড না কি দিয়ে নেয় তাও আমরা বলতে পারবো না। আমি যখন হাসপাতালে চোখ খুলি তখন আমি দেখি আমি হাসপাতাল করে আছি। আর আমার যে বন্ধু অজিত মজুমদার, সে তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যু বসে আমার স্ত্রী, আমার বোন, আমার মা বাবা আমার নাই, আমার ভাইয়ের বউ, তারা সবাই সেখানে আমার এই খবর পেয়ে গেছে আর কি। দূর দূরান্তের থেকে অনেক লোকজন গেছে। আমি আপনাদের সবাই আশীর্বাদে তবে আমার খুব কষ্ট হয় যে আমার বন্ধু অজিত মজুমদার যে এইভাবে চলে গেল আর কি। আর এইভাবে ব্যবহার গতিতে গাড়ি কত দিন কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা যদি একটু প্রশাসন সবাই একটু এটার দিকে নজর দিত তাহলে আরো কত প্রাণ রক্ষা পাইতো। অনেক প্রাণ এইভাবে শেষ হয়ে যেতে গেছে আমাদের। ওই দিন আমরা সুন্দর মতো আমরা সাইডে দিয়ে আসতেছি, কিন্তু আমাদেরকে হঠাৎ এইভাবে এসে আমার আর কিছু। অজিত মজুমদারের মৃত্যুতে ডাকবাংলো রোড এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘাতক গাড়িকে খুঁজে বের করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার সারা ভারত কৃষক সভা বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে চরিলাম লীলাদেবী কমিউনিটি হলে একদিনের সম্মেলনের সূচনা করেন রাজ্য কৃষক সভার সম্পাদক নারায়ণ কর। রবিবার সারা ভারত কৃষক সভা বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে চরিলাম লীলাদেবী কমিউনিটি হলে একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশালগড় মহকুমা কৃষক সভার এই ৭ম সম্মেলনের সূচনা করেন রাজ্য কৃষক সভার সম্পাদক নারায়ণ কর। শহীদ বেদিতে মাল্যদান শেষে শুরু হয় সভার কাজ। উপস্থিত ছিলেন বিশালগড় বিভাগীয় কৃষক সভার সম্পাদক সিদ্দিকুর রহমান, বিভাগীয় সদস্য রীতা সরকার, চিত্তরঞ্জন দাস এবং মোহাম্মদ হোসেন। এই সম্মেলনে মূলত ৯ দফা দাবির সমর্থনে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক নারায়ণ কর কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা, কৃষিজাত পণ্যের সহায়ক মূল্য নিশ্চিত করা, আগরতলা কৃষি কলেজ স্থাপন করা এবং ত্রিপুরার বাকি ৩ জেলার গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত আইন চালু করা সহ দাবিগুলোর বিশদ আলোচনা করেন। তিনি বলেন, ত্রিপুরার মানুষ হচ্ছে এবার সারা ভারত কৃষক সভার মহকুমার রাজ্য সম্মেলন উপলক্ষে আমি বিশ্বাস করি, আমার এই আস্থা আছে যে বিশালগড়ের কৃষক আন্দোলনের কমরেডরা বিশালগড়ের অন্যান্য গণতান্ত্রিক শক্তির সহযোগিতায় ছাত্র, যুবক, মহিলা, শ্রমিক, এমনকি শিক্ষক, কর্মচারী গণতান্ত্রিক শক্তির সর্বাঙ্গীন সহযোগিতায় বিশালগড়ে রাজ্যের কৃষক আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংগঠন, সেই সংগঠনের সম্মেলন করতে তারা সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 সন্তানের জনক দ্বারা ধর্ষিত হল 13 বছরের এক মুকুবধির নাবালিকা মেয়ে। ঘটনা শান্তিরবাজার মহকুমার কলসির আনন্দপাড়ায়। 2 সন্তানের জনক দ্বারা ধর্ষিত 13 বছরের এক নাবালিকা মেয়ে। ঘটনা শান্তিরবাজার মহকুমার কলসির আনন্দপাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, ধর্ষক আফরোচাইমক বাড়ি কলসিতেই। সে দীর্ঘদিন ধরে ওই নাবালিকার পরিবারের রাবার বাগানের শ্রমিক ছিল। সে বিবাহিত এবং 2টি সন্তানও রয়েছে তার। প্রতিদিনের মতো এদিনও সে কাজে আসে এবং রাবার বাগানের কাজ শেষ করে নাবালিকার বাড়িতে আসে। রাবার রাখার জন্য রাবারের স্টোর রুমের চাবি চাইলে নাবালিকা চাবি নিয়ে আসে। তখন স্টোর রুমে কেউ ছিল না, যার ফলে এই একাকিত্বের সুযোগ নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেছে। ওই নাবালিকা মেয়েটি ছিল মুখ বধির ও প্রতিবন্ধী, যার ফলে তার পক্ষে চিৎকার করাও সম্ভব হয়নি। পরে যদিও নাবালিকার ছোট বোন ও মা ঘটনাটি দেখতে পায়, তাদের চিৎকারে পাষণ্ড ধর্ষক পালাতে চেষ্টা করে এবং চিৎকার শুনে বাড়ির অন্য লোকজন ছুটে এসে তাকে ঘটনাস্থলেই ধরে ফেলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। বাইকুড়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে থানায় একটি মামলাও করা হয়। 28/5/2016 শনিবার কলসি এলাকাতে নাবালিকা মেয়ে ধর্ষিত হয়েছে। এই খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। দেখি ঘটনাস্থলের মধ্যে অপরাধী ছেলেটিকে আটক অবস্থায় আছে। আমরা যাওয়ার পরে আমরা দেখি প্রাথমিক এই বিষয়ে
বাইকুড়া থানাতে একটি মামলা হয়েছে, মামলা নম্বর 31/2016 আন্ডার সেকশন 376 অ্যান্ড 6 পক্সো অ্যাক্ট 2012। ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। লাফরোচাই মগ কোথায় যাচ্ছে? সে ওই গ্রামেরই লোক এবং যে এখানে ঘটনা হয়েছে ওই বাড়িতে সে শ্রমিক হিসাবে, রাবার শ্রমিক হিসাবে কাজ করে। বয়স আনুমানিক 22 বছর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার বিএসএফ 86 নং ব্যাটালিয়নের 50 বছর পূর্তি উপলক্ষে এক গোল্ডেন জুবলি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশালগড়স্থিত গোকুলনগর বিএসএফ ক্যাম্পে। বিএসএফ 86 নং ব্যাটালিয়নের 50 বছর পূর্তি উপলক্ষে রবিবার বিশালগড়স্থিত গোকুলনগর বিএসএফ ক্যাম্পে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও আগামী 1 জুন ব্যাটালিয়নের 50 বছর সম্পন্ন হবে, এদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য দুদিন আগে থেকেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। রবিবার ক্যাম্পের গ্রাউন্ডে একদিনের মেলার আয়োজন করা হয়। ডিআইজি ব্রজেশ কুমারের হাত ধরে এই মেলার উদ্বোধন করা হয়। তাছাড়া ব্যাটালিয়ন কমান্ড্যান্ট মনোজ কুমার বার্নওয়াল সহ অন্যান্য পদাধিকারীর অফিসাররা উপস্থিত ছিলেন। ডিআইজি ব্রজেশ কুমার জানান, জন্মের পর থেকে ব্যাটালিয়নের জওয়ানরা ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশ বর্ডারে অত্যন্ত সুনামের সহিত কাজ করেছে। তাছাড়া দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাহাদুরি দেখিয়েছে। 2টি বীরচক্র এবং সেনা মেডেল সহ অন্যান্য পুরস্কারে ভূষিত হয়েছে এই ব্যাটালিয়ন। আগামী দিনেও তাদের কৃতিত্ব আরও জারি থাকবে বলে জানান তিনি। 86 बटालियन बीएसएफ जो कि 1 जून 1967 को रेज हुई है, आज वो अपना गोल्डन जुबली मना रहे हैं और इस गोल्डन जुबली के मौके पर यहाँ पे उपस्थित सभी जो अधिकारीगण हैं और उनकी फैमिलीज़ हैं, उन सबको मैं इस शुभ अवसर पर बहुत बहुत बधाई देना चाहता हूँ। पूरे 86 बटालियन के कमांडेंट साहब हैं और ऑफिसर्स हैं, उनके फैमिलीज हैं, उन सबको इस शुभ अवसर पर बहुत बहुत शुभकामनाएं। और ये बटालियन इसने 1971 वॉर में बहुत ही एक्टिव पार्टिसिपेशन किया है और उसके बाद ये इंटरनेशनल बॉर्डर पे, जिसमें इंडो पाकिस्तान बॉर्डर है, इंडो बंगला बॉर्डर है, इसके अलावा सीआई ऑप्स में भी बहुत ही मुस्तैदी के साथ काम किया है और ओवरऑल इस बटालियन की परफॉर्मेंस बहुत अच्छी रही है, जिसमें इस बटालियन ने अपनी ड्यूटी को संजाम देते हुए 2 वीर चक्र और 1 सेना मेडल, 3 प्रेसिडेंट पुलिस मेडल फॉर गैलेंट्री और 2 प्रेसिडेंट मेडल फॉर गैलेंट्री, 2 प्रेसिडेंट पुलिस मेडल फॉर मेरिटोरियस सर्विस। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার থানা ও বিলুনিয়া থানার যৌথ উদ্যোগে 2 জন কুখ্যাত চোরকে আটক করা হয়। শান্তিরবাজার থানা ও বিলোনিয়া থানার যৌথ উদ্যোগে ধৃত 2 কুখ্যাত চোর। ঘটনা বিবরণে জানা যায়, শান্তিরবাজারের একটি দোকানদার প্রবীর সেন সবসময় চুরির সামগ্রী কিনে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন। শনিবার রাতে ওনার দোকান থেকে 1 টন রড পাওয়া গেছে, যা রেল কোম্পানির কাজের জন্য ব্যবহার করা হতো। কোম্পানিতে কর্মরত কর্মী তাপস দাস বাড়ি বিশালগড় ও শান্তিরবাজারের বাসিন্দা গোপী সাহা দুজনকে পুলিশ আটক করেছে। তারা দুজনে মিলে এই সামগ্রীগুলি চুরি করে গণেশ সেনের কাছে বিক্রি করছে। পুলিশ রডগুলি রেল কোম্পানির ম্যানেজারের হাতে তুলে দেন। ये अप्रोक्स 1 टन। कब हुआ ये काल हुआ था। आपको पता कैसे चला? पता हम लोग का नाइट शिफ्ट जाते रहता है और स्टाफ लोग जाके ये किया, वेरिफिकेशन करने का पता। कहाँ से आया ये माल स्पेशली वो बेलोनिया का एक ब्रिज है 231, उसमें से। কিন্তু প্রবীর সেনকে আটক করতে পারেনি পুলিশ। আজকে আমরা পোস্টাল প্রজেক্ট লিমিটেড কোম্পানির তরফে রোহিত বেহারা ওনার কাছ থেকে একটা চুরির কমপ্লেন পাই, যে রাখিরামপাড়া, যেটা কোলাবাড়িয়ার অধীনে আমাদের বিলোনিয়া পিএসের আন্ডারে। তো গত রাত্রে বলতে সন্ধ্যার সময় যে প্রায় 1000 কুইন্টাল রড চুরি হয়েছে ওই ব্রিজের থেকে। তো এই কমপ্লেন উনি করেছেন। সেই কমপ্লেন মূলে আমরা যথারীতি বিলোনিয়া পিএসে ওসি সাহেব কেস রেজিস্টার্ড করেছেন এবং আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। জনকে অলরেডি অ্যারেস্ট করেছি এবং চুরির যে মাল
প্রায় যেটা আমরা ওই প্রভিশনের দোকানে পেয়েছি, এটা যে কমপ্লেনেন্ট যথারীতি শনাক্ত করেছেন, ওনার শনাক্তক্রমে এবং যে দুজন যে ইনভলভ এই চুরির সাথে ওদের শনাক্ত মূলে আমরা প্রায় 750 কেজির মতো আয়রন রিকভারি করেছি এবং রিকভারি করে দুজনকে নিয়ে এবং চুরির মালামাল যেগুলি আমরা রিকভারি করেছি সেগুলো নিয়ে আমি বিলোনিয়া থানার উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া প্রয়াস সমাজসেবী সংস্থার উদ্যোগে এক বসাক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরীদাস সহ অন্যান্যরা। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে সামনে রেখে প্রয়াস তেলিয়ামুড়া সমাজসেবী সংস্থা নানান কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে রবিবার শিশুদের মধ্যে এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া টাউন হলে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, পুর পরিষদের চেয়ারম্যান সজল দে, জেলা বন আধিকারিক প্রসাদ রাও, মহকুমা বন আধিকারিক অতনু চক্রবর্তী। নিজের খুশিমতো প্রাকৃতিক পরিবেশ, ত্রিপুরার বন্যপ্রাণী, জল সংরক্ষণ ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত বিষয়ে 5টি বিভাগে প্রায় 425 জন প্রতিযোগিতায় অংশ নেন। এই আসরকে ঘিরে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। বিশ্ব পরিবেশ দিবস 2016 উপলক্ষে প্রয়াস তেলিয়ামুড়ার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 5টা গ্রুপ ক থেকে ম পর্যন্ত, নার্সারি থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। টোটাল এখন পর্যন্ত 425 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, আরও বাইরে কিছু আছে, তারাও অংশগ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। ইতালির দক্ষিণে ভূমধ্য সাগরে 3টি জাহাজ ডুবির ঘটনায় একদিনে 700-রও বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। মার্কিন জোটের বিমান হানা ও তুর্কি সেনার হানায় মৃত্যু হয়েছে 104 জন আইএস জঙ্গির, এমনই দাবি তুরস্কের একটি সংবাদ সংস্থার। বিকাশবাদ আর বিরোধবাদ, আর এই দুইয়ের মধ্যে রয়েছেন জনসাধারণ। তারা জানেন কোনটা ঠিক আর কোনটা ভুল। এনডিএ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।